পুলিশ ফাইল। কি রে 10টা তো বেজে গেল, মালটা তো এখনো এলো না রে। আসবে আসবে, না এসে যাবে কোথায়? দোকান থেকে বাড়ি ফিরে এটাই একমাত্র রাস্তা, বুঝলি? শালাকে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে। আরে মালটা যদি আগে চলে গিয়ে থাকে তখন কি করবি? আরে না না, কানু তো গিয়ে 9টার সময় দেখে এসছে, দোকানে বসেছিল। আর তারপরে তো আমি তোকে খবরটা দিলাম রে। আরে আসবে আসবে, ধৈর্য ধর, আসবে। এই আসতে কেন বে শালা, চিনতে পারছিস না আমাদের? হ্যাঁ, কি চাই তোদের? কি চাই? কেন রে শালা আমি বুঝতে পারছি না রে। কি চাই তোদের? তোরা কি চাস? কি চাস তোরা? কি চাই? হ্যাঁ, শালা তো জান চাইবে, তো জান চাই আমরা। কি কি বলছিস? কেউ আছে? চেঁচা, কেউ আছে? যত ইচ্ছা চেঁচা, এই তল্লাটে তোর গলা কেউ শুনতে পাবে না। আমাকে আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবো, শালাকে ছেড়ে দেবো। তোকে ছেড়ে দেবো? হ্যাঁ তোকে ছেড়ে দেবো। যখন তোকে বলেছিলাম যে সব বাজে ঝামেলায় জড়াস না, শুনেছিলিস আমার কথা? এত কথা বলছিস কেন? শালা কলটাকে একদম খালাস করে দে। চল, চল মাথা। মাটা পড়েছে? হ্যাঁ চল, মাথা সিটে দুটো খেলে দে তাড়াতাড়ি। কাট তাড়াতাড়ি, তাড়াতাড়ি কাট। এই চল 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 চল। আজকের এই সময় দাঁড়িয়ে আমরা মানুষরা বড্ড বেশি স্বার্থপর হয়ে গেছি। কোথাও কোনো অপরাধ ঘটতে দেখলে নিজেদের আর নিজেদের পরিবারের নিরাপত্তার কথাটা আগে ভাবি। বিশেষ করে তো প্রতিবাদ করতে গেলে বা কারোর পাশে দাঁড়াতে গেলে আমরা একটু ইতস্তত বোধ করি। ওই যেন কারোর ঘরের চাল পুড়তে দেখে মনে মনে বলা, ঝাক্কি আমার কি, আমার ঘরের চাল তো আর পুড়ছে না। কিন্তু এইটা আমরা ভুলে যাই যে ওই আগুন কিন্তু আমার ঘরের চালেও লাগতে পারে। পুলিশ ফাইলস সমাজের বিভিন্ন ঘটনার চিত্ররূপ আপনাদের সামনে তুলে ধরে সাবধান করা, সতর্ক করার পাশাপাশি আপনাদের কাছে এটাও অনুরোধ করে যে কোথাও কোনো অপরাধ ঘটতে দেখলে আপনারা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। আজকের এই ঘটনাটা একটু মন দিয়ে দেখুন। সমাজের জন্য অপরাধের বিরুদ্ধে লড়তে গিয়ে একজন মানুষ নিজের ভয়, বাধা, বিপত্তিকে অগ্রাহ্য করেছে। শুধুমাত্র সে যদি আরো কয়েকজনকে পাশে পেত, তাহলে আজকের এই ঘটনাটা একটু অন্যরকম হতো। এটা কিন্তু যা বলেছিস, বুঝলি? তারপর কি হলো? গাড়ি বলে যা। ওই দেখ, চিনতে পারছিস? এই না, ইস কিভাবে মেরেছে দেখ, একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাই বুঝছিস না? হ্যাঁ। এই নরেন, কি হয়েছে রে? হারুদা হারুদা, এদিকে এদিকে আসো, দৌড়ে এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো দেখো, মেরেছে? এই বিকাশ শুভমে মেরেছে। বিকাশ তুই পাড়ায় গিয়ে খবর দে, আমি থানায় একটা ফোন করি। একটা ফোন করি নিয়ে। হ্যালো, লেদার কমপ্লেক্স থানা। চা খাও। আমার কিছু ভালো লাগছে না মায়া। মানুষটা সারা রাত বাড়ি ফিরলো না, ফোনটাও সুইচ অফ। হে ভগবান, আমার মনটা বড় খুব ডাকছে। থানায় যাবে বৌদি? থানা? হ্যাঁ ধর্মাবতার, আমি এদের বিরুদ্ধে সাক্ষী দেব। খুন 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 কোথায় রক্তলার মাঠে একটা লাশ পড়ে আছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে আছে। আমি দেখে তোমাদের খবর দিতে এলাম। চলো 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 সবাই, চলো 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 চলো। খবর
কি কোনো উপায় আছে বৌদি? থানা? হ্যাঁ রে, ওর কিছু হয়নি তো। বাড়িতে ডাকো বৌদি, দাদাবাবু ঠিক ফিরে আসবে। আমার খুব ভয় করছে। তখন কতবার করে ওকে বললাম যে এই সমস্ত ঝামেলার মধ্যে নিজেকে না জড়াতে। আমার কোনো কথা শুনবে না। কেঁদো না বৌদি, চলো থানায় চলো। প্রতিমা, হ্যাঁ রে প্রতিমা, শানুকে ফিরেছে? না কাকিমা, আমি বৌদিকে নিয়ে থানায় যাচ্ছি। কাল সারা রাত মানুষটা ফিরলো না, আশ্চর্য। এরকমও কখনো করে না। আর ওদিকে তো আরেক কাণ্ড হয়েছে। কি কি হলো? চুপ করে আছো কেন বলো? বিকাশ এইমাত্র খবর নিয়ে পাড়ায় ঢুকলো। ওই যে আমাদের পাড়ায় ঢুকতে রথতলার মাঠটা, ওখানে নাকি একটা লাশ পড়ে আছে। না বৌদি, হ্যাঁ ধর্মাবতার, আমি এদের বিরুদ্ধে সাক্ষী দেব। কি হলো তোমার? জানো কি হলো তোমার? ওঠো না, দেখ না জানো কি হলো তোমার? জানো নৃশংসভাবে ছিন্ন ভিন্ন করা লাশটিকে শনাক্ত করা যাচ্ছিল না। অবশেষে মৃতদেহের পরনের কাপড় দেখে মৃতের স্ত্রী মৃতদেহটি শনাক্ত করতে পারেন। মৃতের স্ত্রী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্তে উঠে আসে মৃত শানু প্রামাণিকের জীবনের অজানা মানবিক দিকটি। হ্যাঁ ধর্মাবতার, আমি এদের বিরুদ্ধে সাক্ষী দেব। স্ত্রী অভিযোগ করে তার স্বামী হারার জন্য কতগুলো আসামির ঘটনা উনি সচক্ষে দেখেছিলেন বলে পুলিশ তদন্তের স্বার্থে ওনাকে সাক্ষী হিসাবে রেখেছিলেন এবং সেই সূত্রে কোর্টের তলব মতো উনি আদালতে সাক্ষী দিতে গেছিলেন। কিন্তু যাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তারা ওই সমাজে ওইভাবে ওরা সামাজিক কুকর্মের সঙ্গে যুক্ত। বহু নারী পাচার, খুন, ধর্ষণ, ডাকাতি এই সমস্ত কাজে তারা যুক্ত ছিল। এই নিন দিদি, ধরুন। কি হলো? ধরুন ধরুন। ছি দিদি, কাঁদবেন না, নিন ধরুন, কাঁদবেন না, কাঁদবেন না। বিশ্বাস করো, একান্ত নিরুপায় হই। দিদি, বিপদে তো মানুষই মানুষের পাশে এসে দাঁড়ায়, তাই না? তাছাড়া আপনি আমাকে ভাই বলে ডেকেছেন। দিদির বিপদে ভাই যদি সাহায্য না করে তো কে করবে? দিদি, এতে যা আছে তাতে ওর সারা বছরের মাইনেপত্র, নতুন বছরের বই খাতা সব হয়ে যাবে। আর হ্যাঁ, যদি বেশি কিছু লাগে তাহলে আপনি আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই ভাই, শুধু প্রাণ ভরে আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, অনেক বড় হও। বাবু যাও, মামাকে প্রণাম করো। না 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 না, বসো বসো বসো, থাক থাক থাক। বাবা, দেখছো তো মা কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। ভালো করে লেখাপড়া করতে হবে, আর মন দিয়ে ভালো রেজাল্ট করতে হবে। দিদি, শুধু একটাই অনুরোধ, আমি যে আপনাকে এভাবে টাকাটা দিলাম এটা আপনি কাউকে বলবেন না প্লিজ। খাও খাও।
এই শানু, আরে মোনা কাকা, এইদিকে কোথায়? তোর বাড়িতেই গিয়েছিলাম, তো বৌমা বললো তুই দোকানে। হ্যাঁ চলো, বাড়িতে চলো। তোর সঙ্গে আমার খুব একটা দরকারি কথা ছিল বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাড়িতে গিয়ে শুনবো। চলো বাড়ি চলো, চলো। কাকা কাকা কেঁদো না, কাকা কেঁদো না। দেখো, শুধুমাত্র টাকার অভাবে তোমার মেয়ের বিয়ে আটকে যাবে, এটা আমি কোনো মতেই হতে দিতে পারি না। আমি কি করব বুঝতে পারছি না। এই বিয়ে যদি না হয় তাহলে। আহ কাকা, তুমি চিন্তা করছো কেন? বললাম তো আমি আছি। দেখো, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। সন্ধেবেলায় আমি নিজে গিয়ে তোমার বাড়িতে টাকাগুলো দিয়ে আসবো। খুশি? তুই আমাকে বাঁচালি শানু। শানু, আমি গরিব হতে পারি, কিন্তু চিটিংবাজ নয়। আমি তোকে ঠিক টাকা শোধ করে দেবো, তুই আমাকে 2 বছর সময় দিস। তাই নাকি? তাহলে তো তুমি 1 পয়সাও পাবে না। হ্যাঁ কাকা, আমি যদি এই টাকাগুলো আমার বাবাকে নিজের বোনের বিয়ের জন্য দিতাম, তাহলে আমার বাবা কি এই টাকাগুলো শোধ করতো? শানু, কাকা কাকা দেখো, একটা মেয়ের দায়িত্ব যে কি সেটা আমি বুঝতে পারি। আমার তো নিজের কোনো বোন নেই, তাই তোমার মেয়েই না হয় আমার বোন। দেখো, এই টাকাগুলো আমি দাদা হিসাবে বিয়েতে দিলাম। শানু, তুই মানুষ নয় রে, তুই দেবতা। না না কাকা, আমি দেবতা দেবতা কিচ্ছু নই, আমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। আরে বাবা, দেবতা হলে তো তোমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। আমি সাধারণ মানুষ। ভগবান ভগবান তোর মঙ্গল করুন। আমি চলি। হ্যাঁ আমি চলি। চলি মানে? আমাদের বাড়িতে এসে মুখে কিছু না দিয়ে চলে যাবে? চলুন, মুখে কিছু দিয়ে দেবেন। চলুন। হ্যাঁ আসুন। আসুন আসুন। চলুন। বসুন। নিন, খান। খান। কি হয়েছে কাকা? শরীর খারাপ লাগছে? 3 দিন ধরে খাওয়া নেই পেটে। সে কি, 3 দিন খাওয়া হয়নি? বিকাশ, বিকাশ। হ্যাঁ সামদা বলো। হ্যাঁ সামদা বলো। বলছি শোন না, ওই জামাইদার হোটেল থেকে ডিম ভাত নিয়ে আয় তো। এখনই এনে দিচ্ছি। হ্যাঁ যা। বলছি শুনুন, ডিম ভাত আনতে দিয়েছি, খেয়ে যাবেন। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে। একটু সাবধানে থাকবেন। আচ্ছা। হ্যাঁ ধর্মাবতার, আমি এদের বিরুদ্ধে সাক্ষী দেব। দেখুন মিসেস প্রামাণিক, আমরা আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু কে বা কারা আপনার স্বামীকে খুন করলো সেটা জানার জন্য কিন্তু আপনাকে আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে সাহায্য করতে হবে। বৌদি, একটু শান্ত হও বৌদি। স্যার যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। আপনার নাম কি? মায়া স্যার, আমি বৌদির ওখানে কাজ করি। কবে থেকে? বছর 3 স্যার। ঠিকই কাজ করে নাকি? ও আমাদের বাড়িতেই থাকে। আচ্ছা মিসেস প্রামাণিক, আপনার স্বামী অর্থাৎ সমু বাবু, ওনার তো ব্যবসা ছিল। হ্যাঁ স্যার। রোজগার কেমন ছিল? ভালো স্যার, ভালো চলছিল আমাদের ব্যবসা। আচ্ছা, ওনার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কখনো কারোর সঙ্গে কোনো গন্ডগোল ঝামেলা কিছু করতে দেখেছেন? না স্যার, আমার তো মনে হয় না। ও আমাকে সব কিছু বলতো। স্যার, কি বলুন?
আমি জানি ওকে কারা খুন করেছে। আপনি জানেন ওকে কে খুন করেছে? হ্যাঁ স্যার, আমি ওকে বারবার বলতাম যেসব গন্ডগোলের মধ্যে নিজেকে না জড়াতে। ও আমার কোনো কথা শুনতো না। ভীষণ পরোপকারী মানুষ ছিল। যখন যে বিপদে পড়েছে ও ছুটে যেত স্যার। যে বিপদে পড়তো নিজের সাধ্য মতো টাকা পয়সা দিয়ে সাহায্য করতো স্যার। কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, কেউ অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার, কোনো ছেলের বইয়ের দরকার, সব কিছু কিনে দিত স্যার। খুব সাহায্য করতো স্যার। দাদাবাবুর মন খুব নরম ছিল স্যার। বিপদে পড়ে কেউ কখনো এলে সাহায্য না নিয়ে ফিরে যেত না স্যার। আচ্ছা, আপনারা কোন গন্ডগোলে জড়িয়ে যাবার কথা বলছিলেন বলুন তো? দেখুন, কিছু গোপন করবেন না, যা জানেন সেটা খুলে বলুন। ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়াটাই ওর কাল হয়ে দাঁড়ালো স্যার। হ্যাঁ ধর্মাবতার, আমি এদের বিরুদ্ধে সাক্ষী দেব। সাক্ষী? হ্যাঁ স্যার। কোন সাক্ষীর ব্যাপারে বলছেন বলুন তো, একটু খুলে বলুন তো। কয়েক মাস আগে এক ভদ্রমহিলা আমাদের বাড়িতে আসে। আমার স্বামী ভালোই কাজকর্ম করছিল দাদা, কিন্তু এই অসুখে পড়ে যাওয়ার পর থেকে আর কিচ্ছু করতে পারছে না। তা ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কোনো ভরসা দেয়নি। সংসারে রোজকেরে বলতে একমাত্র ওই ছিল, কিন্তু ও বসে যাওয়ার পর থেকে সংসার চালানোটা খুব চাপের হয়ে গেছে দাদা। একদিকে ওর চিকিৎসার খরচ, আরেকদিকে সংসারের খরচ। আমি একা মেয়ে মানুষ দাদা, সব দিকটা দেখে উঠতে পারছি না। দাদা দাদা তোমার তো অনেক জানাশোনা, আমাকে একটা যে কোনো কাজের ব্যবস্থা করে দাও দাদা, যে কোনো একটা কাজ। ঠিক আছে ঠিক আছে রেখা, তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, বিপদ যেমন আসে তেমন কেটেও যায়, শুধু মন শক্ত করে মোকাবিলা করতে হয়। আমি যে আর পারছি না গো বৌদি, আমি যে আর পারছি না। মাঝে মাঝে মনে হয় সুইসাইড করে। না না, ওসব কথা বলো না, সব ঠিক হয়ে যাবে। পারি না, ওই অসহায় লোকটার মুখের দিকে তাকালে তাও পারি না। ওসব কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আমার যে অন্য কোনো উপায় নেই গো বৌদি। দাদা দাদা তোমার পায়ে পড়ি, আমাকে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও দাদা, যে কোনো একটা কাজ। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার সন্ধানে কোনো কাজের খবর নেই। তবে যে কোনো কাজ তো আবার তোমাকে দিতে পারবো না। তোমাকে কোনো কাজ দেওয়ার আগে ভালো করে দেখে নিতে হবে যাতে ওই কাজের জায়গায় তোমার কোনো সমস্যা না হয়। আচ্ছা দাদা, আচ্ছা শোনো, এই টাকাটা আপাতত রাখো, ধরো ধরো, এটা দিয়ে আপাতত কিছুদিন চলুক, আর আমি দেখছি কি করা যায়। কেমন? নিন, জল খেয়ে নিন, জল খেয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। কাজের ব্যবস্থা করে দিতে না পারলেও তখনকার মতো আমার স্বামী ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করে স্যার। তারপর? তার কিছুদিন পর রাস্তায় রেখার সঙ্গে আমার স্বামী দেখা হয়। রেখা ওকে জানায়। আরে রেখা, কি খবর? কোনো মতে চলছে দাদা। আচ্ছা শোনো, ওই তুমি যে কাজের ব্যাপারে বলেছিলে না, তো এর মধ্যে আমি কয়েকজনের সাথে কথা বলেছি। আশা করছি সামনের সপ্তাহের মধ্যে তোমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। একটা কাজের ব্যবস্থা হয়েছে আমার দাদা। সে কি, কাজের ব্যবস্থা হয়েছে? হ্যাঁ। কোথায়? বাইরে। বাইরে? বাইরে মানে কিভাবে পেলে, কে দিল? ওই শুভজিৎ সমরেশ কালু। তোমার কি দরকার ছিল ওকে এই সমস্ত কিছু বলার? ও যথেষ্ট বয়স হয়েছে, ও নিজের ভালোটা নিজে বুঝে নিতে পারবে। না, পারবে না, নিজের ভালো মন্দ বুঝতে পারবে না। রেখা যদি নিজের ভালো মন্দ বুঝতে পারতো তাহলে অত উৎসাহ নিয়ে আমাকে এসে বলতো না ওই সমরেশ কালুরা ওর জন্য চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। ইনফ্যাক্ট রেখা ওদের সম্পর্কে কিচ্ছু জানে না। তুমি ওকে সাবধান করার করে দিয়েছো, এবার ওর ব্যাপারটা ওকে বুঝে নিতে দাও। প্রতিমা, তুমি বুঝতে পারছো না, রেখা যদি ওদের খপ্পরে পড়ে তাহলে ওরা রেখার চরম সর্বনাশ করে ছাড়বে। আর রেখা যদি তোমার কথা না শোনে তাহলে কি হবে? না শুনলে সত্যি আমার কিছু করার নেই। আসলে রেখার অবস্থাটাও ফিল করি। ও এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে হাতের সামনে সামান্য খড়কুটো পেলেও সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু রেখা জানে না যে সমরেশ কালুরা কোনো খড়কুটো নয়, এক একটা বিষাক্ত সাপ। আর এই কথাগুলো যদি ওদের কানে গিয়ে পৌঁছায় তারা তো তোমার চরম শত্রু হয়ে দাঁড়াবে। আশ্চর্য, তার মানে কিছু বলা যাবে না? হ্যাঁ, আর ওরা এই সুযোগটাকে কাজে লাগাবে। মানে
মানে ওরা কোনো সাধারণ চোর ডাকাত নয়, ওরা এক একজন খুনি। কি বলছো কি তুমি? খুনি? এখন অনেকেই কথাটা জানে, এমনকি অনেকে চোখেও দেখেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ পুলিশে বা আদালতে গিয়ে ওদের বিরুদ্ধে সাক্ষী দেয়। ওরা বারবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে জামিনে ছাড়া পেয়ে গেছে আর বহাল তবিয়াতে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটাকে মেনে নেওয়া যায় না প্রতিমা, মেনা। ঠিক আছে ঠিক আছে, তোমার ওদের সাথে লাগতে যাওয়ার কোনো দরকার নেই। তুমিও ভয় পাচ্ছ, তুমিও ভয় পাচ্ছ প্রতিমা। এই ভয় কিন্তু আমাদের শেষ করে দিচ্ছে। এই ভয়ের জন্যই বারবার ওরা ধরা পড়েও জামিনে খালাস পেয়ে যাচ্ছে আর বহাল তবিয়াতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের কিচ্ছু করার নেই, কিচ্ছু না। বাহ, ঠিক আছে, বাদ এসব কথা, খেয়ে নাও। নাও খেয়ে নাও। তার মানে আপনার স্বামী এই সমরেশের সম্পর্কে ওই মহিলার কাছে সব কথা বলেছিল বলেই কি আপনি সন্দেহ করছেন? না স্যার, আরো আছে। আমার স্বামী রেখাকে ওই সমরেশ কানুদের ব্যাপারে অনেক সাবধান করেছিল, কিন্তু রেখা কোনো গুরুত্ব দেয়নি, কোনো কথা শোনেনি ওর। তার মানে ওই রেখা বলে মহিলাটি ওদের সঙ্গে যোগাযোগ রাখতো? হ্যাঁ স্যার, এই মাই তো দেখেছিল। হ্যাঁ স্যার, একদিন বাজার থেকে ফেরার সময়। ব্যাস, আর কোনো কথা হবে না, সব আমি বুঝে নেবো। যেভাবে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। রেখাদি, আরে মায়া, কেমন আছিস? শানুদা বৌদি কেমন আছে রে? সবাই ভালো আছে। একটা কথা বলবো রেখাদি? হ্যাঁ বল। মানে ওই যে লোকটার সঙ্গে কথা বলছিলে না? কে, ওই সমরেশদা? হ্যাঁ, লোকটা একদম ভালো না। তোকে কে বললো? পাড়ার সবাই জানে, এমনকি দাদাবাবুও তো তোমাকে ওর সম্পর্কে সাবধান করেছিল। দেখ মায়া, আমার যথেষ্ট বয়স হয়েছে আর বুদ্ধিও আছে। একটা কাজের ব্যাপারে ওর সাথে কথা হয়েছিল, ও আমাকে একটা কাজ জোগাড় করে দেবে বলেছে, ব্যাস এইটুকুই আমাদের সম্পর্ক। এর বাইরে লোকটা ভালো কি মন্দ এসব জেনে আমার কি লাভ বলতো? লোকটা মোটেও ভালো না, না মানলে তোমারই ক্ষতি, যদি কাজের নাম করে তোমাকে বিপদে ফেলে। অত সোজা নয়, আমি কিন্তু অত বোকা মেয়ে নই, বুঝেছিস? ঠিক আছে চলি রে, আসছি। সেদিনই আমার মনে হয়েছিল স্যার, রেখাদির খুব শিগগিরই একটা বিপদ আসতে চলেছে। হয়েছিল তাই স্যার। বিপদ? তার মানে কি হয়েছিল রেখার? কারোর কথা না শুনে রেখা সমরেশদের পাতা ফাঁদে পা দেয়। আর তোমার কোনো চিন্তা নেই, বড় লোকের একমাত্র মেয়ে, বুঝলে, তার সাথে থাকবে তুমি, মানে তার সঙ্গ দেবে আর কি, বুঝলে। আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই, খাওয়া দাওয়া পুরো ফ্রি, এসি রুমে আরামসে থাকবে, ভালো ভালো খাওয়ার দাওয়ার পাবে। আর কি চাই তোমার? মাসে 12,000 টাকা। তোমার থাকা খাওয়ানে তো কোনো খরচা লাগছে না, পুরো টাকাটা তুমি বাড়িতে দিতে পারবে। তাহলে কবে থেকে কাজে জয়েন করব? তুমি এক কাজ করো, ওই পরশু সকালে বাস স্ট্যান্ডে চলে আসো, তোমাকে নিয়ে যাও, তুমি কথাবার্তা বলে সেটিং করে নেবে, গিয়ে পরশু দেখাইলে। এই পরশুই? হ্যাঁ, কেন কিছু প্রবলেম আছে নাকি? না মানে বাড়িতে আসলে সব ব্যবস্থা করে আসতে হবে তো, বুঝতেই পারছেন। সেসব নিয়ে কোনো চাপ নেই, মালিক হেভি মালিক, মালিকের মনে ওই দয়া মায়া সব ভরে ভরে আছে, বুঝলে। তুমি পরশু চলো, গিয়ে পুরো কথাবার্তা সেটিং করে ফাইনাল করে কিছু পয়সা দরকার অ্যাডভান্স নিয়ে বাড়িতে দাও, দিয়ে বাড়িতে বন্দোবস্ত করে পরশু থেকে চলে আসো গাড়ি। ঠিক আছে, বুঝে গেল তাহলে কি বললাম? তাহলে পরশু সকালে 11টার সময় বাস স্ট্যান্ডে চলে এসো, দেখা হচ্ছে। আমার চল চল আসলো, মনে করে চলে যাবে পরশু। কি রে, মালটা আসবে তো? ঠিক বুঝতে পারছি না, বুঝলি। আরে ভাই, না আসলে পুরো কেলো হয়ে যাবে, তখন তুই বসকে কি বলবি? আমি তো আসছি ভাই। সরি সরি, দেরি হয়ে গেল আমার অনেকটা। হ্যাঁ ঠিক আছে, চলো, বাস দাঁড়িয়ে আছে, দেরি হয়ে যাচ্ছে, চলো। আচ্ছা চলো। এসে গেছো? দাদাবাবুর জন্য জল নিয়ে। কি হয়েছে গো?
মুখটা আমার শুকনো লাগছে কেন? যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে প্রতিমা। কি হয়েছে আমাকে বলো। রেখাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সর্বনাশ, তোমাকে কে বললো? রেখার বর থানায় ডায়েরি করতে এসেছিল, আমার সাথেও দেখা হয়েছে। রেখাকে আমি বহুবার বারণ করেছিলাম, কিন্তু মেয়েটা আমার কোনো কথা শোনেনি। তার মানে শুভজিৎ, সমরেশ ওরা ছাড়া আবার কে? একটা নিরীহ নিরপরাধ মেয়েকে টাকার লোভ দেখিয়ে কোথাও পাচার করে দিয়েছে। সর্বনাশ, হায় ভগবান। এখন কি হবে দাদা বাবু? কি আর হবে, পুলিশ যদি উদ্ধার করতে পারে ভালো, আর না হলে হায় হায় হায়, এসে রেখার কপালে এই ছিল। রেখার কপাল ভালো ছিল স্যার, ওর স্বামী থানায় ডায়েরি করার কিছুদিনের মধ্যে পুলিশ রেখাকে উদ্ধার করে, আর সমরেশ, কানু, শুভজিৎদের গ্রেপ্তার করে। তারপর কিন্তু বরাবরের মতো এবারেও সাক্ষী দেওয়ার মতো কাউকে পাওয়া যাচ্ছিল না স্যার। কেন? রেখা বা তার হাজবেন্ড? ওদের ভয় দেখাচ্ছিল স্যার, শাসাচ্ছিল ওদের চালাচা মুন্ডারা। সৎ, বিবেকবান, প্রতিবাদী একজন সৎ নাগরিক পাড়ায় দুষ্কৃতীদের এই দৌরাত্ম আর বরদাস্ত করতে পারলেন না। পুলিশ যখন ভদ্রমহিলাকে নিয়ে আসেন, তারপরেও কেউ ওদের বিরুদ্ধে সাক্ষী দিল না। শানু প্রামাণিক বেশ ভালো মতোই বুঝতে পেরেছিল যে এবারেও তারা আইনের ভাগ গলে বেরিয়ে আসবে। তাই আর থাকতে না পেরে শানু নিজেই সাহস করে এগিয়ে আসেন আর সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করেন। আপনি সব দিক ভেবে চিনতে তারপরে বলছেন তো শানুবাবু? ভবিষ্যতে পিছিয়ে যাবেন না তো? কোনো প্রশ্নই নেই স্যার। না স্যার, আমি যদি কালু সমরেশদের এতটুকু ভয় পেতাম বা ওদের সম্পর্কে আমার মনে এতটুকু দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করতো, তাহলে কিন্তু আজ আমি আপনার কাছে আসতাম না স্যার। আসলে কি জানেন স্যার, এই আমাদের মতো কিছু লোকেদের জন্য না এই সমস্ত গুন্ডা বদমাইশদের আজকে এত বাড়বাড়ন্ত। স্যার আপনি তো জানেন, ওরা এর আগে বহুবার ধরা পড়েছে, এমনকি কোর্টেও পর্যন্ত উঠেছে। অথচ দেখুন, কেউ কিন্তু সাহস করে ওদের বিরুদ্ধে কোর্টে গিয়ে সাক্ষী দিতে আসেনি। কেন? কারণ ভয়। ওরা বারবার ওই নিরীহ মানুষগুলোকে ভয় দেখিয়ে, শাসিয়ে বারবার নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করেছে। আর ওরা এই ভয়টাকে কাজে লাগিয়ে বারবার ছাড়াও পেয়ে গেছে। আজ পর্যন্ত ওদের কোনো রকম শাস্তি হলো না। আপনি ঠিক বলেছেন স্যার, কাউকে না কাউকে কখনো না কখনো সাহস করে তো এগিয়ে আসতেই হয় স্যার। না হয় আমি এলাম। একদম তাই, আপনি একজন সৎ নাগরিকের দায়িত্ব পালন করছেন শানুবাবু। ধন্যবাদ স্যার। স্যার, যেদিন কোর্টে ডেট পড়বে সেদিন আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে যাব। আজ তাহলে উঠি, নমস্কার। তুমি সাক্ষী দেবে? হ্যাঁ দেব। তুমি জানো ওরা কত ভয়ঙ্কর? খুন করতে ওদের হাত কাঁপে না। তো সবকিছু জেনে শুনেও হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে হবে? না প্রতিমা, এটা আমি পারবো না। চোখের সামনে কতগুলো খুনি অপরাধী রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, সাক্ষীর অভাবে তাদের কোনো শাস্তি হবে না, এটা আমি মেনে নিতে পারবো না প্রতিমা। আর ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? কি হলো, উত্তর দিচ্ছ না? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে আমার কি হবে ভেবে দেখেছো একবারও? প্রতিমা, প্রতিমা, আমাদের দেশে যারা সীমান্তে কাজ করে, বিএসএফ, মিলিটারি, আর্মি বা পুলিশ, সবাই যদি তোমার মতো করে, ঘরের মায়েরা বউরা যদি তোমার মতো করে ভাবতো, তাহলে আমাদের দেশটার কি অবস্থা হতো? একবারও ভেবে দেখেছো? নিরাপদে নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারতে? সবাই যদি নিজেরটা নিয়ে ভাবতো, তাহলে আমাদের সমাজের কি হবে? সমাজের কথা তোমাকে ভাবতে হবে না, ওসব ভাবার জন্য আরো অনেকে আছে। না প্রতিমা, সমাজ তোমাকে আমাকে নিয়ে, আমরা কেউ সমাজে উঠতে নই। দেখো, অন্য কেউ করবে বলে আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেব? প্রতিমা, প্রতিমা, তুমি কোনো চিন্তা করো না। দেখো দেখো, আমি এবার ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে প্রত্যেকটা অপরাধীকে জেলের ঘানি টানাবো। আর এবারে কেউ বাইরে বেরোতে পারবে না। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। প্রতিমা, প্রতিমা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, চিন্তা করো না, চিন্তা করো না। ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
হ্যাঁ ধর্মাবতার, আমি এদের বিরুদ্ধে সাক্ষী দেব। কি হলো এটা? কি হলো? বড় বার বেড়েছিস সানু তুই। এখনো সময় আছে, শুধরে যা। এই শোন, সামনের মাসে কিন্তু তুই কোর্টের ডেটে হাজির হবি না। তাই নাকি? যাব, নির্দিষ্ট দিনেই আমি কোর্টে যাব আর তোদের প্রত্যেকটার বিরুদ্ধে সাক্ষী দেব। আমি দেখব তোরা আমার কি করতে পারে। দাঁড়া, কেন ফালতু ঝামেলা জমাচ্ছিস নিজেকে? চোখ নামিয়ে কথা বল। চল ফট এখান থেকে। জানিস তো এই পাড়ায় কিরকম একটা ফিল্ড আছে আমার, একটা হাত মারবো, ক্লাবের সব ছেলেরা এখানে এসে হাজির হবে আর তোদের পিটিয়ে লাশ বানিয়ে ছাড়বে। তোদের ভালোর জন্য বলছি, ফট এখান থেকে। সানু, কাজটা কিন্তু তুই ভালো করছিস, বাট এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। ফট সালা, মনে থাকে জান, কাজটা তুই ভালো করলি না। চল এই সানু, তোকে বারবার বলছি তুই কোর্টে যাস না, কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিস না সানু। 100 বার যাবো, বারবার যাবো। বহুতবার বেড়েছিস না তোরা, বহুতবার। আমি দেখতে চাই তোরা আমার কি করতে পারিস। শালা জানে মেরে দেবো তোকে, তুই শালা আমাদেরকে চিনিস না। এই চুপ কর, ওসব হুমকি অন্য কাউকে দেবে। এই শুনে রাখ, কোর্টে তোদের এগেইনস্টে কেস চলছে, হ্যাঁ? আর তার সাক্ষী আমি দিচ্ছি। আমার যদি কোনো ক্ষতি হয় না, তাহলে আমাকে আর কিছু করতে হবে না। ওই পুলিশরা এসে তোদের গুছিয়ে কেস দেবে, তখন মাথা তুলে দাঁড়াতে পারবি না। তাই তোদের ভালোর জন্য বলছি, চল ফট এখান থেকে। বৌদি, ভালো চান তো আপনার স্বামীকে সাবধান করে দিন, নাহলে কিন্তু ওখানে বিধবা হবে। মুখ সামনে কথা বল। গায়ে হাত দেবে না। এখান থেকে চল। করছিস না, যা করছি বেশ করে ছাড়ো। তুই করছিস না, এখান থেকে যা এখান থেকে যা। কোনো কথা শুনতে চাই না, কোর্টে দেখা হবে। যা আরে যা রাখিস। গায়ে হাত দিচ্ছিস কেন? কোর্টে দেখাবে, চল যা। ফলটা ভালো হবে, দেখা যাবে, যা শালা, তোকে দেখে নেবো। দেখে নিবি যা। চল গিয়ে দেখবো, যা। শালা ভয় দেখাতে এসেছে। আরে যা মস্তান, ফুটো মস্তান কোথাকার। শালা কোর্টে দেখা হবে, কোর্টে। চল এখান থেকে। যে কেসে উনি সাক্ষী দিতে গেছিলেন সেই কেসে কতগুলো আসামি, অমরেশ, যতীন, অতীন, এরা সমস্ত নারী পাচারকারী কেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওনার সামনে সেটাকে উদ্ধার নিয়ে যাওয়া হয়েছিল বলে সেটি উনি সাক্ষী দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের ইতিহাস, সাক্ষী দেওয়ার পরেও তার বাড়িতে এই আসামি এবং তার লোকেরা বাড়িতে গিয়ে হুমকি দিত যে তুমি সাক্ষী দিলে তোমাকে মেরে ফেলবো। কিন্তু ও সহজ সরল হওয়ায় সে সেটাকে তোয়াক্কা না করে বিচারের স্বার্থে সে আদালতে সাক্ষী দেয়। কেন বে শালা, চিনতে পারছিস না আমাদের? হ্যাঁ, কি চাই তোদের? কি চাই? কেন রে শালা, আমি বুঝতে পারছিস না রে। কি চাই তোদের? তোরা কি চাস তোরা? কি চাই? হ্যাঁ, শালা তো জান চাইবে, তো জান চাই আমরা। কি বলছিস? কেউ আছে? কেউ আছে? যত ইচ্ছা চাচা, এই তল্লাটে তোর গলা কেউ শুনতে পাবে না। আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো, শালাকে ছেড়ে দেবো। তোকে ছেড়ে দেবো, হ্যাঁ তোকে ছেড়ে দেবো। যখন তোকে বলেছিলাম যে সব বাজে ঝামেলা জড়াস না, শুনেছিলিস আমার কথা? এত কথা বলছিস কেন? নলটাকে একদম খরচ করে দে। মাটা পড়েছে, হ্যাঁ চল হাতে সিটে দুটো খেলে দে। তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট। ঘটনার দিন দুঃখের বিষয় যে ওখান থেকে বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার সময় কতকগুলো আসামি, 8-10 জন আসামি
তারা পরিকল্পিতভাবে একটা চায়ের দোকানে অস্ত্রসহ অপেক্ষা করছিল কখন এই ব্যক্তি বাড়ি ফিরবে, সেই বাড়ি ফেরার সময় অপেক্ষা ছিল। এবং উনি যখন বাড়ি ফিরছিলেন তখন এই সমস্ত আসামিগুলো অস্ত্রসহ তারা তাড়া করে যায়। প্রাণ ভয়ে ছুটতে গিয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসামিগুলো তার মুখে, হাতে, পিঠে অস্ত্র এলোপাতাড়ি চালায় এবং বাঁ হাতের শিরার কবজি কেটে দিয়ে তাকে হত্যা করে। তারপর তারা চলে যায় ছুটে, গ্রামবাসীর সহযোগিতায় সেই দেহ উদ্ধার হয় এবং পুলিশ তদন্ত স্বার্থে আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এটা কাস্টডি ট্রায়াল এবং এই মামলাটি বারুইপুর দায়রা আদালতে চলমান। শানু প্রামাণিককে আমরা বাঁচাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। প্রতিবাদী শানু যদি তার প্রতিবাদ করার আগে অন্যরা এগিয়ে এসে এদের বিরুদ্ধে যদি সংগঠিত হয়ে প্রতিবাদ করত, তাহলে হয়তো এরা জেলে থাকত। আর একজন পরোপকারী, সমাজ সচেতন, সৎ নাগরিককে আমাদের এভাবে হারাতে হতো না। পুলিশ ফাইলসের টিম আপনাদের কাছে একটাই আর্জি জানায়, অপরাধ দেখলে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করুন। দেখবেন অপরাধী ভয় পাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।